অপরাহ্ন যোগ দিয়েছি পলিটিক্স ক্লাবের মুখোমুখি। আমি রাজু আহমেদ খান, পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক, গ্রিন পার্টির চেয়ারম্যান। আজকে একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। শিরোনামে আপনারা দেখতে পাচ্ছেন কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতির চেষ্টা। আলোচনায় যোগ দিচ্ছেন মুসলিম সমাজের, বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান এবং ঢাকা ৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, আধিপত্য প্রতিরোধ আন্দোলনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ মাসুদ হোসেন। মাসুদ হোসেন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। সর্বপ্রথম আমি আপনাকে অভিনন্দন জানাই আজকের এই পলিটিক্স ক্লাবে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই যে সকল দর্শক শ্রোতা আমাদের এই লাইভটি দেখছেন এবং শুনছেন। আচ্ছা, তো এটা বেসিক্যালি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনে আমরা যে পলিটিক্স ক্লাবটা করছি, আমাদের সংস্কৃতির পরিবর্তনের জন্যই কিন্তু আমরা চেষ্টা করছি এবং সকল রাজনৈতিক দলের মত পথ বিশ্লেষণ করাই হচ্ছে আমাদের কাজ। তো আপনি একটু বলবেন যে কেরানীগঞ্জে দিনে দুপুরে ডাকাতি আপনি কি মনে করেন, রাজনৈতিক কোনো ফায়দা হাসিলের চেষ্টা কিনা? আসলে বর্তমান দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মনে হচ্ছে দেশে একটি চক্র, অস্থিতিশীল ঘোলাটে পরিবেশ সৃষ্টি করার জন্য অনেকগুলো কর্মকাণ্ড নিয়ে তারা মাঠে নেমেছে। আপনি দেখেছেন, এটা তো ব্যাংক ডাকাতি করবে ডাকাতরা, আপনি এর মধ্যে রাজনৈতিক গন্ধ পাচ্ছেন কিভাবে? হ্যাঁ, আমি এই বিষয়ে আপনার সাথে শেয়ার করে আমাকে একটু বলতে দেন। যে দেখেন, গতকালকে আমরা দেখলাম যে করাইল বস্তিতে অগ্নিসংযোগ, তারপরে দেখলাম যে বিশ্ব ইজতেমা, সেখানে দুটি গ্রুপ, একটি হলো মাওলানা সাদ আর একটি হলো মাওলানা জুবায়ের, এই দুই গ্রুপের সংঘর্ষে অনেকগুলো তাজা প্রাণ দুনিয়া থেকে বিদায় নিল এবং অসংখ্য মানুষ হাসপাতালে কাতরাচ্ছে আহত হয়ে। সেই সাথে আরও একটি বিষয় আমার নজর কেড়েছে যে ভারতের সাথে আমাদের যে সীমান্ত, সেই সীমান্তে 3টি হত্যাকাণ্ড। এটি হলো গতকালের ঘটনা। আচ্ছা, তো সীমান্তে হত্যা। এই বিষয়ে অন্যান্য বার দেখা যাচ্ছে যে সীমান্তে ভারতীয় বিএসএফ গুলি করে হত্যা করে, আমরা এটা জানতে পারি। কিন্তু এখন দেখি যে এদের যাদেরকে হত্যা করা হয়েছে এদের গায়ে আঘাতের চিহ্ন, গুলির চিহ্ন না। আচ্ছা, সন্দেহজনক। হ্যাঁ, সন্দেহজনক। তাহলে হত্যার ধরনটা পরিবর্তন। আচ্ছা, এখন এর আগেও পিটিয়ে হত্যা করেছে এরকম। আপনি ধরে নিচ্ছেন যে এটা বিজিবি বিএসএফ করেনি? এটা বিএসএফ করেনি আমি এটা বলবো না, বিএসএফ এর হাতেও হতে পারে। আচ্ছা, তো এটা একটা পরিষ্কার হওয়া দরকার বিষয়টা, কারণ অনেকগুলো মিডিয়ায় এক এক রকম নিউজ। হ্যাঁ, আসলে এই নিউজগুলোর একটা সত্যতা ক্লিয়ার করা প্রয়োজন। ঠিক আছে, যে বিএসএফ তো এর আগে অনেকগুলো এইভাবে পিটিও তারা মেরেছে আমার দেশের নাগরিককে, আবার সরাসরি গুলি করেও মেরেছে। এরকম অনেকগুলো নজির আছে। বিএসএফ ধরে নিয়ে যে তাদের ক্যাম্পে তারা পিটিয়ে হত্যা করেছে, পরে লাশগুলো তারা নিয়ে গেছে, এরপরে পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তে আবার তারা অনেক লাশ কিছুদিন পরে ফেরত দিয়েছে আনুষ্ঠানিকের ভিতরে। এখন কালকে দেখা গেল যে পিটিয়ে হত্যা করেছে, কিন্তু হত্যাকাণ্ডটা এবং লাশগুলো পাওয়া গেছে বাংলাদেশের সময়। আচ্ছা, তারা লাশ নিয়ে যায়নি। এখন যদি তারা লাশ নিয়ে যেত তাহলে সেখানে বোঝা যেত যে না, তারা পিটিয়ে হত্যা করেছে। আচ্ছা, এই জন্য বিষয়গুলো একটু ধোঁয়াশা লাগতেছে যে একই দিনে এতগুলো ঘটনা।
এর সাথে আজকে আবার বাংলাদেশের ইতিহাসে সে আবার ওই ৭১-এর পরবর্তী যে সময় সিমটম, যেমন তখন শেখ কামালের নেতৃত্বে যে ব্যাংক ডাকাতি হয়েছিল মতিঝিলে বাংলাদেশ, হ্যাঁ, ব্যাংকে, সেখানে এখন যদি সত্য বলতে চাই, এখানে তো ওই যে অনেক জায়গায় আমি শুনছি, বাস্তবতা জানি না কতটুকু সত্য, কিন্তু আমি সত্য বলতে কখনো ভয় পাই না। এই জন্য আমি বলি, সে সময় শেখ কামালের বন্ধু ছিল শামসুল হক টুকু সাহেব। আচ্ছা, বাইজিস ভাই শোনা যায় যে শামসুল হক টুকু সাহেব নাকি ওইখানে গুলিবিদ্ধ হয়েছে। আচ্ছা, আপনার আলোচনা শুনছেন শেখ মোহাম্মদ জালালউদ্দিন ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে শামসুল হক টুকু, যিনি বিএনপির এখন স্থায়ী কমিটির মেম্বার, ঠিক আছে, তো এই যে টুকু সাহেব শেখ কামালের সাথে একই সাথে গুলিবিদ্ধ হয়েছে সেই সময়। শামসুল হক টুকু না, ইকবাল হাসান টুকু, ঠিক আছে, ইকবাল মাহমুদ হাসান টুকু আর কি। যাই হোক, বিএনপির স্থায়ী কমিটির মেম্বার, ঠিক আছে। উনি আমরা তো শামসুল টুকু জানি সে আওয়ামী লীগের, ইকবাল হাসান উল্টো পাল্টা, ঠিক আছে, ইকবাল সমস্যা কারেকশন করে নিলাম, ঠিক আছে। ইকবাল হাসান মাহমুদ টুকু, যিনি শেখ কামালের বন্ধু ছিলেন। আচ্ছা, তিনিও সেই সময় ওই মতিঝিলে ওনার পায়েও গুলি লেগেছিল যখন শেখ কামালকে গুলি করা হয়। ব্যাংক ডাকাতি কি আদৌ হয়েছিল না চেষ্টা হয়েছিল? ব্যাংক ডাকাতির চেষ্টা হয়েছিল এবং ব্যাংক ডাকাতি পরবর্তীতে ওই ব্যর্থ হয়েছে আর কি, হতে হয়নি। কিন্তু আমরা শুনেছি যে এটা বোর্ডের নাকি গুজব ছিল। না, এটা গুজব না, এটা বাস্তব সত্য। আচ্ছা, তাই সেই প্রসঙ্গে বলি যে কারণে হয়তো কেরানীগঞ্জের ব্যাংক ডাকাতিকে আপনি ষড়যন্ত্রের বা রাজনৈতিক গন্ধ পাচ্ছেন। সেটাই আমি এখন চিন্তা করতেছি যে দিনে দুপুরে ব্যাংক ডাকাতি, এখন এটা আইন শৃঙ্খলা অবনতি হয়েছে দেশের ভিতরে, দিন দুপুরে ব্যাংক ডাকাতি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরকম বিশ্ব ইজতেমায় যে এইভাবে গ্রুপের সংঘর্ষ, ঠিক আছে, করাইল বস্তিতে অগ্নিসংযোগ, আগুন, হ্যাঁ, তো এই যে নানান ইস্যুগুলো আমরা দেখতেছি, তাতে কি বর্তমান সরকারকে বেকায়দা ফালানোর জন্য কাবু করার চেষ্টা করা, কাবু করার জন্য বা বেকায়দা ফালানোর জন্য। কারণ একদল তো অলরেডি ক্ষমতা থেকে বিদায় নিছে, তারা জনরোষে পড়ে গণ আন্দোলনে, 5ই আগস্টের গণ আন্দোলনে তাদের নেত্রী সহ তাদের 300 আসনের সমগ্র এমপিরা একযোগে পলায়ন করেছে। আচ্ছা, এই সরকারকে বেকায়দায় ফেলতে চাচ্ছে কারা, আওয়ামী লীগ না বিএনপি? এখন এখানে আমি তো বাস্তবতা বলতে, গোলা পানিতে মাছ শিকার করার জন্য আসলে দুটো দলই তো আসলে এক জায়গায়। আচ্ছা, ওই যে আমি বললাম যে ব্যাংক ডাকাতির ক্ষেত্রে ওই শেখ কামালের নামটা কিন্তু আসছে ঠিকই, কিন্তু ইকবাল হাসান টুকুর নামটা অনুজ্জ্বল থেকে গেছে, জানতো না, উজ্জ্বল থেকে গেছে। এখন আমরা জানতে পারছি যে উনিও নাকি ওই গাড়িতে ছিল, ঠিক আছে। আচ্ছা, এখন সত্য মিথ্যা আল্লাহ জানে। যাই হোক, এখন এই দুটো দলই তো আসলে বাস্তবতা একই তরিকার লোক, দুটো দল একই তরিকার লোক। আমরা যা মনে করি, তারাও আপনার ওই 91 থেকে 95 পর্যন্ত ক্ষমতায় ছিল। তারা আপনার সেই সময় এই ভেরি ইন্টারেস্টিং। আমরা কথা বলছি বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ হোসেন। উনি আধিপত্য প্রতিরোধ আন্দোলনের প্রধান সমন্বয়ক এবং উনি ঢাকা 9 নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন। ওনার সঙ্গে কথা বলছিলাম। কেরানীগঞ্জে দিনে দুপুরে ব্যাংক ডাকাতির চেষ্টা এবং সেখানে ঘিরে রেখেছে সেনাবাহিনী। আর মাসুদ হোসেন সাহেব বলছে এটা একটা রাজনীতির গন্ধ এবং সেই কারণেই উনি ওই স্বাধীনতোত্তর বাংলাদেশের শেখ কামালের ব্যাংক ডাকাতির উদাহরণ তুলে ধরেছে মাসুদ হোসেন। তো যাই হোক, এখন দেখেন ওনারাও তো ওই 95-96 ফেব্রুয়ারিতে একটি নির্বাচন করেছিল, যেটার মেয়াদ ছিল একদম সংক্ষিপ্ত সময়। তো তারাও তো ক্ষমতা ছাড়তে চায় নাই, হয়তোবা সেই সময় গণ আন্দোলনের মুখে, ঠিক আছে, তারাও ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়ক সরকারের বিধান মানতে বাধ্য হয়েছে।
জি, ঠিক আছে। তো তারাও তো একই পথের পথিক। আবার দেখা যাচ্ছে 2000 এই যে একের পরে যে 2005-এ যখন ক্ষমতা ছাড়বে তখনও তারা অনেক কৌশলী ছিল। তারা ক্ষমতা ছাড়তে ধরে রাখার জন্য ওই KM হাসান যে বিচারপতি, যেহেতু আমাদের সংবিধানে আছে যে বিচারপতিদের সর্বশেষ সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি থাকবেন, যিনি অবসর নেবেন, তিনি হবেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। তো এই জন্য তারা একটি কূটকৌশল চালছিল যে KM হাসানকে তারা চাইছিল চিফ জাস্টিস করতে, যেমন পরবর্তীতে তাকে প্রধান বিচারপতি শেষ হলে, মেয়াদ শেষ হলে তাকে যেন প্রধান উপদেষ্টা করা যায়, মানে একটা অ্যামেন্ডমেন্ট করে বয়সকে একটু কারিশমা করেছে। তো তারাও তো ওই ক্ষমতা ধরে রাখার জন্য, কুক্ষিগত করার জন্য অনেক চেষ্টা তারা করেছে। আমরা দেখেছি তখন ওই যে নির্বাচন কমিশনে আজিজ সাহেব, তার ওই যে তিনি ক্ষমতা ছাড়বেন না, তো সেখানে আপনার ওই তার বিদ্যুৎ লাইন, পানির সংযোগ এগুলো বিচ্ছিন্ন করা হয়েছে। পরে উনি এই প্রধান নির্বাচন কমিশন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছে। ঠিক আছে। তো আসলে বিএনপি আর আওয়ামী লীগ এরা তো একই নায়ের মাঝি, একই নায়ের মাঝি। ঠিক আছে। তো এখন আপনি কি মনে করেন যে আমরা বলতেছি যে এই যে চুপ্পু সাহেব, ঠিক আছে, চুপ্পু সাহেবের পদত্যাগের ব্যাপারে বিএনপি তো এখানে কোন রকম তারা এই প্রেসিডেন্টের পদত্যাগের ব্যাপারে আমি এখানে একটু দ্বিমত পোষণ করতে চাই, আপনাকে একটু থামাই। কারণ হচ্ছে যে মাঝে মাঝে থামাইতে হয়। বিএনপি একটু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছে, হয়তো এমন হতে পারে যে চুপ্পু সাহেবকে পদত্যাগের জন্য এই বর্তমান ছাত্র বৈষম্য বিরোধী ছাত্ররা যখন চেষ্টা চালিয়ে যাচ্ছিল, তখন হয়তো তারা কথায় কথায় বলেই ফেলেছিল যে বিএনপিও যদি কোনো অন্যায় করে তাকেও ছাড় দেবো না, এরকম একটা পাওয়ার গেমের খেলা চলছিল। তখন বিএনপি একটু দৌড় থামিয়ে দিয়েছিল যে ঠিক আছে, আমরা তাহলে এটার সঙ্গে নাই। এটা হচ্ছে জাস্ট একটা পাওয়ার ব্যালেন্সিং। যেমন বিএনপি ভয় পাচ্ছে জামাতকে, বিএনপি ভয় পাচ্ছে আবার ছাত্র বৈষম্য বিরোধী ছাত্রদেরকেও। তো বিএনপি হচ্ছে আন্দোলনের দল, এবং তারা মামলার শিকার, তারা অনেক ত্যাগ স্বীকার করেছে। এবং এই গোলটা হওয়ার জন্য মেসির ভূমিকায় বিএনপিরা ছিল, সঙ্গে আরও কিছু দল ছিল যারা বলটাকে সরাসরি গোল দেন নেই, এই মাঝমাঠ থেকে বলটি নিয়ে গোল পোস্টের কাছে গিয়ে ছেড়ে দিয়েছে, এবং বৈষম্য বিরোধী ছাত্ররা গোল দিয়েছে। তো পুরো ক্রেডিটটা তো ছাত্ররা একা পাবে না। তো সেই জন্য বিএনপি যখন দেখলো যে এদের সুর পাল্টে গেছে, তখন একটু থমকে দাঁড়িয়েছে। আর বিএনপি আর আওয়ামী লীগের ব্যাপারে আপনি বলেছেন যে তারা একই, ঠিক বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি বলে কথা নয়, স্বার্থ যেখানে রাজনৈতিক দলগুলো সেখানেই চলে যায়। এখন এমন কোণঠাসা হতে পারে বিএনপি আওয়ামী লীগ উভয় তখন এক হয়ে এই সরকারকে বা এই ছাত্রদেরকে অবদমন করার চেষ্টা হতে পারে। আমার আইডিয়াটা আপনার কেমন লাগলো? না, আপনি যথার্থ বলেছেন, আপনার আইডিয়াটা আমি অ্যাপ্রিসিয়েট করি। এখন বিষয় হলো আসলেই বাস্তব। আপনি যেটা বলছেন যে এখন বিএনপি মনে করতেছে তাদের প্রতিদ্বন্দ্বী হলো বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন। আচ্ছা, ঠিক আছে, যে ছাত্র সমন্বয়ক, যার কারণেই যে আমরা যারা চাচ্ছি যে এই যে হাসিনার দালাল, যার মাধ্যমে ইসলামী ব্যাংক ধ্বংস হয়েছে, যে আপনি এসআলম গ্রুপের কথা বললেন আমি প্রথমে, ঠিক আছে, এটা পরে আসতেছি। তো এই যে হাসিনার দালালকে বসিয়ে রেখে এখানে অপকর্মগুলো চালাইতেছে, ঠিক আছে, এটাকে বিএনপি সমর্থন করতেছে। তারপরে এই যে ইয়ের থেকে বলা হয়েছে যে শেখ মুজিবের ছবি যে এখান থেকে সরানো ঠিক হয়নি, এই কথাটা বলছে তো বিএনপি বলছে না। এবং আওয়ামী লীগের নিষিদ্ধের প্রশ্নে রিজভি বলেছিল, রিজভি পরে ক্ষমা স্বীকার করেছে, ক্ষমতা স্বীকার করবে যখন দেখছে জনগণ ক্ষিপ্ত। তাহলে এটা তো বিএনপির কথা না, এটা তো একটা বিচ্ছিন্নভাবে রিজভি সাহেব বলেছিলেন, যার জন্য উনি পরে ক্ষমা চেয়েছেন। বিএনপির তো রিজভি সাহেব একজন দায়িত্বশীল, দপ্তরের দায়িত্বে আছে, এবং উনি একজন না, কিন্তু বিএনপির চাপেই তো উনি আবার এটা ভুল স্বীকার করেছেন, করতে পারে, এটা তো কিন্তু বলেছেন। আচ্ছা, আপনি যখন এস আলমের কথা বললেন, আরেকটু ক্লিয়ার করি আপনার এই বিষয়টা, এটা শেষ করে পরে আপনি এস আলমে যান। তো আমি যেটা বলতেছিলাম, এই আমরা সবাই, সারা জাতি চাচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, ঠিক আছে। বিএনপি তো আওয়ামী লীগ নিষেধের পক্ষে না, তার মানে কি ডালমে কুচকালা হয়, তার মানে তারা মিল। আপনার কি এখন আমি বলতে চাই মুসলিম সমাজকে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে?
100%। আমরা তো বারবারই চাই যে কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিস্ট যারা হত্যাকাণ্ড চালিয়েছে তারা এদেশে রাজনীতি করার অধিকার নেই। আচ্ছা, আমি তাহলে এই প্রসঙ্গে 1 মিনিট বলি, যেহেতু আপনি বলছেন আমি সঞ্চালক, ডিবেট হচ্ছে। আমি তো মনে করি যে পলিটিক্স ক্লাবের পক্ষ থেকে, রাজনৈতিক বিশ্লেষণ থেকে বলি যে কোনো দলকে নিষিদ্ধ করে ফায়দা নেওয়া যায় না। যেমন আমি এর আগেও বলেছি যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরেই ওরা বিকেলে বলছে আমরা যুবলীগের, বা জামাতে ইসলাম আপনি যদি নিষিদ্ধ করা হয়েছিল, আওয়ামী লীগ সরকার করেছিল, তারা হয়তো অন্য সংগঠনে ভর করত, কিন্তু অবদমন করা তো সম্ভব না। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে, কিন্তু আওয়ামী লীগের সবাই কি অপরাধী? দেখেন, দল হিসেবে আওয়ামী লীগ অপরাধী, এটা তো আপনাকে স্বীকার করতে হবে। বললে কেন? আপনি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তার আগ মুহূর্তে দেখেন এই যে গুমগুলা, হত্যাগুলা হয়েছে, ঠিক আছে, এই যে আয়নাঘর, ঠিক আছে, তারপরে যে গুম হত্যা, এগুলো তো আওয়ামী লীগের একদম কেন্দ্রীয় সিদ্ধান্তে হয়েছে। এবং সর্বোপরি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে গুলি এবং এই প্রশাসনকে যে আপনার অবৈধভাবে ব্যবহার করা, বিশেষ করে যে পুলিশকে যেভাবে বিতর্কিত করা, ঠিক আছে, এগুলো তো আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত মতো হয়েছে, ঠিক আছে। তাহলে অপরাধী তো ব্যক্তি না, অপরাধী তো পুরো দল আওয়ামী লীগ। মনে করলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো, তাহলে আওয়ামী লীগ যারা করতেন তাদের সংখ্যা 50% না হলেও 40%। জাতীয় পার্টি বলেছে যে আমরা সহ 50%। এই 50% লোককে বসে থাকবে, নাকি তারা কোনো দলে ভর করবে? অথবা বিভিন্ন জায়গায় তারা ছোটখাটো দলে হতে পারে, বিএনপি তো চলে আসবে, যেতে পারে। আমি নির্দোষ, নিরপরাধ, আমার কোনো দুর্নীতি ছো নাই, রক্তের দাগ নাই, আমি আজকে থেকে জাতীয়তাবাদী বিএনপি হতে পারে। আপনার বাংলাদেশ মুসলিম সমাজও আসতে পারে। এখন আপনি একটা জিনিস লক্ষ্য করেন, যেমন মুসলিম লীগ নিষিদ্ধ, মুসলিম লীগ যখন নিষিদ্ধ হলো, ঠিক আছে, তখন মুসলিম লীগের নেতারা এই আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য দলে তারা চলে গেছে না। এখন মুসলিম লীগের অস্তিত্ব আছে। আচ্ছা, স্বাধীনতা পরবর্তীতে মুসলিম লীগ ছিল? মুসলিম লীগ কি নিষিদ্ধ হয়েছে? কি ছিল? মুসলিম লীগ হয়তো স্তিমিত হয়ে গেছিল, কমে গেছে। মুসলিম লীগ তো স্বাধীনতা 71 এর পর তো মুসলিম লীগ আপনার। আচ্ছা, ওই প্রসঙ্গে আমি তারপর আরেকটা দেখেন, আপনার হিটলারের নাৎসি বাহিনী যে জার্মানের, সেই নাৎসি বাহিনী আজ পর্যন্ত আপনার জার্মানিতে রাজনীতি করতে পারে না, ওখানে তো নিষিদ্ধ হয়ে গেছে। আওয়ামী লীগ আর সরকার এক জিনিস না তো। আপনি যেটা বলতেছেন, সরি, আপনার বলেন, আপনি অসুবিধা নেই। সরকারের আওয়ামী লীগ দলীয় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই যে এইগুলো করছে তা না, এগুলো করছে হলো সরকার। আর সরকার কি? সরকার হচ্ছে হাসিনা এককভাবে প্রধানমন্ত্রীর নির্দেশে এগুলো করছে। এখানে তো আওয়ামী লীগ আবার কি মানে আমাদের রফিকুল ইসলাম ওনার ভয়েস দিবেন কিন্তু চেহারা দেবেন না। মাসুদ ভাই বলেন। মাসুদ হোসেন, এখানে লাইভ চলছে, এখন দেশবাসী আপনার কণ্ঠ শুনেছে। যাই হোক, এখন যেহেতু রফিকুল ইসলাম ভাই বলেছেন, আপনি দেখেন রফিকুল ইসলাম ভাই কি মানে গুপ্তচর নাকি? না, এখন চেহারা দেখা যাচ্ছে না। আসাদ ভাই যে অনেক কথা বলেছে, আসাদ ভাইয়ের কথার উপর আমি ডিপেন্ডেবল করে বলি, যেদিন আপনার সেনাবাহিনী নামানো হয় 19 তারিখে, জরুরি অবস্থা ঘোষণা করা হয়, তাহলে 14 দলের সাথে মিটিং করে সেনাবাহিনী নামানো হয়েছে না? ঠিক আছে। আর যতগুলো অপকর্ম করছে, ঠিক আছে, এটা তো তারা দলীয় ভাবে বর্ষের সিদ্ধান্ত নিয়ে অপকর্মগুলো করেছে। আচ্ছা, এটা আপনার মতামত। আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে ভোট দিয়েছেন, অনেকে দিবে, অনেকে দিবে না, এটি স্বাভাবিক। তবে আমি মনে করি আওয়ামী লীগ যে কাজগুলো করেছে সেই কাজগুলোর সমর্থন করা যায় না, এবং সেই সাথে যারা আওয়ামী লীগ করেছেন দায়িত্ব সম্পন্ন লোক, তাদেরকে নিষিদ্ধ করা উচিত। এবং অন্যান্য যারা আছে তারা হয়তো দল পাল্টাবেন বা যাই হোক। তো এখন যেই এসালামের কথা বলছিলেন সে বিষয়ে একটু বলি, কারণ একটু পরে তো আবার আমাদের সময় শেষ হয়ে যাবে। যে $1 বিলিয়ন উপরে পাচার করেছে, তাই না? তাদের দেশে 125টা ব্যাংকের হিসাব, তাতে প্রায় 23 কোটি টাকা ফ্রিজ করার কথা আদেশ দিয়েছে। সেই এসালামকে এটা 4 মাস পরে কেন, আরো আগে কেন হয়নি? এসালামের যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের কথা বলতেছেন, দেখেন এই ইসলামী ব্যাংক, ঠিক আছে, ইসলামী ব্যাংক ছিল বাংলাদেশের নাম্বার 1 টপ ক্লাসের, ঠিক আছে। এই ইসলামী ব্যাংক সবসময় ব্যাংকিং সেক্টরে 1 নাম্বার ছিল। প্রতি বছর
নাম্বার 1-এ থাকতো জি, ইসলামী ব্যাংক। আচ্ছা আচ্ছা, সেই ইসলামী ব্যাংকে এই শেখ হাসিনা যখন এসালাম গ্রুপের চেয়ারম্যানকে দায়িত্ব দিল, ঠিক আছে, এর আগে ছিল এই যে চুপ্পু সাহকে ঢুকাইলো, এই যে বর্তমান যে প্রেসিডেন্ট, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই চুপ্পু সাহ ঢুকার পরে তখন এরপরে আবার ঢুকাইলো ওই যে এই এসালাম গ্রুপ, ঠিক আছে। ঘোরানোর পরে এই ব্যাংকটাকে তারা পুরা নামে বেনামে, ঠিক আছে, একেবারে মানে যা ইচ্ছে তাই খালি করে ফেলছে। এর জন্য চুপ্পু সাহেব দায়ী? 100%। আমি তো মনে করি চুপ্পু সাহেবরা কেন পদত্যাগ দাবি করতেছে, এমন একজন লোককে রাষ্ট্রপতি করা হয়েছে। হ্যাঁ, এমন একটা দুর্নীতিবাজ, শুধু দুর্নীতি, যত রকম বদমাইশ এই চুপ্পু। আচ্ছা, আপনাকে একটু থামাই। আমার মনে হয় যে রাষ্ট্রপতি সম্পর্কে কিছু বলার আগে আমাদের হিসাব করা উচিত। কারণ রাষ্ট্রপতি যদি ফাঁসির আসামিকে খালাস দিয়ে দিতে পারেন, তাই না? রাষ্ট্রপতির অন্যায় আমরা টানাটানি নাই বা করলাম না, কেন না করবো? আপনি দেখেন, আপনি যখন এই যে তত্ত্বাবধায়ক সরকার আপনি বিলুপ্ত করছেন, হ্যাঁ, আওয়ামী লীগ, তাহলে আপনি কি রাষ্ট্রপতির পদত্যাগ চান? 100%। আমি বলি, রাষ্ট্রপতি এখন ক্ষমতায় আছে তো নির্লজ্জ বিধায়। আচ্ছা, কোনো যদি সভ্য লোক হইতো সে তো এখনো ক্ষমতা থাকার কোনো যুক্তি থাকতো না, স্বেচ্ছা পদত্যাগ করতো। এখন এই সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে কে রাষ্ট্রপতি হবে? আবার সংবিধান কি? আপনি যখন না যখন আপনি বুঝতে হবে, যখন সংবিধান তো আছে এখন এলাইভ না, আমি বলতেছি বাতিল করেন নাই তো। না, আমাকে বলতে দেন। যখন আপনি তত্ত্বাবধায়ক সরকার পুনরায় প্রতিষ্ঠিত করেছেন, জি, বুঝতে হবে সংবিধান এই কোর্টের মাধ্যমে, তাহলে সেই ক্ষেত্রে এই যে 3টা নির্বাচন হয়েছে, এই 3টা নির্বাচনের বৈধতা থাকে? ওটা তো আংশিকভাবে অ্যামেন্ডমেন্ট হয়েছে। আংশিকভাবে হোক, কিন্তু তখন এই নির্বাচন আমাদের আলোচনা শুনছেন ডক্টর প্রফেসর শহীদ মঞ্জুকে ধন্যবাদ। আপনি উত্তেজিত হবেন না, আপনি সময় পাচ্ছেন, মাঝখানে আজান পড়ে গেছে। আপনি সংক্ষেপে এই রাষ্ট্রপতিতে থাকেন। রাষ্ট্রপতি একটা স্ট্যাটুটরি বডি, তার সময় বলার আগে হিসাব নিকাশ করা উচিত। যদিও উনি এই এস আলম গ্রুপে ছিলেন, দুর্নীতির গন্ধ তার গায়ে থাকতে পারে, এটা আমাদের দেশের আইন আদালত দেখবে। পলিটিক্স ক্লাব এর পক্ষ থেকে আইন বহির্ভূত কথা আগে বলতে চাই না, তবে একটা বিষয়ে আপনি খুব চমৎকার বলেছেন যে আপনি অন্যায়কারীকে কখনোই সাপোর্ট করেন না। পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ 57 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল। আজকের খবর, 57 জন সেনা কর্মকর্তা মারা গেছে, তারা আবার 57 জনের বিরুদ্ধেই অভিযোগ পিলখানা হত্যাকাণ্ডের। আপনি এটার উপরে কিছু ব্যাখ্যা করেন। দেখেন, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এখানে আমার যে ব্যাখ্যা বিশ্লেষণ আপনি জানতে চাচ্ছেন, জি, এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। আচ্ছা, ঠিক আছে। আপনি জানেন এখানে অনেকগুলো এভিডেন্স যদি চান সেক্ষেত্রে আমি দিতে পারবো। এভিডেন্স তো আছে। এক নারী সেনাবাহিনীর কর্মকর্তার স্ত্রী বলেছেন কালকে যে 3 জন সেনাবাহিনীর কর্মকর্তা এসে হিন্দিতে কথা বলছেন আমার বাসায়। এটা একটা এভিডেন্স হতে পারে, কিন্তু আমি যেটা বলছিলাম যে এটা ছিল শেখ হাসিনাকে ক্ষমতায় আনার একটা পূর্ব পরিকল্পনা। কেন? যখন আপনি দেখেছেন যে আমাদের সীমান্তটার নাম এই মুহূর্তে ভুলে গেছি, শোনা আসতেছে না, ওই সীমান্তে যখন বিজেপির সাথে রোমারি সীমান্তে সম্ভবত, আমার খেয়াল নাই, ঠিক আছে, আপনার ওইখানে বিজেপির সাথে আমাদের তখন ছিল বর্ডার গার্ড বিডিআর, ঠিক আছে। বিডিআর এর সাথে বিএসএফ এর সংঘর্ষ হয়, ঠিক আছে। ওই সংঘর্ষে বেশ কয়েকজন বিএসএফ সদস্য মারা যায়। তো সেখান থেকে ভারত চক্রান্ত করতেছিল কিভাবে প্রতিশোধ নেওয়া যায়। এখন যখন তাদের লেসপেন্সার, আমরা বারবার বলি যে শেখ হাসিনা ভারতের দালাল, ঠিক আছে, আমরা তো এমনি তো বলি না, আমরা তো জানি বিষয়টা, ঠিক আছে, যে তার রাজনৈতিক উত্থান কিভাবে, ঠিক আছে। তো এখন এই প্রতিশোধটা নেওয়ার জন্য তারা পূর্ব থেকেই পরিকল্পনা আঁটতেছিল, এবং এই পরিকল্পনার বাস্তবায়ন ঘটায় তারা বিডিআর বিদ্রোহের মাধ্যমে, বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে, বিদ্রোহ বলবো না, হত্যাকাণ্ড। এটা কিভাবে? মেধাশূন্য করার জন্য। এটা হলো দুটো রাজনীতি তারা করেছে বাংলাদেশ নিয়ে। একটা হলো যে বিডিআর এর চৌকস জওয়ান যারা, এরা কিন্তু সেনাবাহিনীর যারা কমান্ডিং এর
কমান্ডিং অফিসার যারা, ঠিক আছে, তারা সেখানে ওই বিডিআর এর জওয়ান যারা তাদেরকে কমান্ডিং এর ভিতরে রাখে। অর্থাৎ হলো সেনাবাহিনীর কমান্ডিং এ বিডিআর এর জওয়ানরা চলে, মানে সেনা কর্মকর্তা। এরা কি সবাই আওয়ামী বিরোধী ছিল? হ্যাঁ, আপনি দেখবেন অনেকগুলো এই যে মেজর, এনারা ওই যে যখন আপনার এই দেশের জঙ্গির একটা ইয়ে হয়, হ্যাঁ, অনেক জঙ্গি ধরার অনেক চৌকস অফিসার, হ্যাঁ, তারা নৈপুণ্য রাখছে, তাদের কৃতিত্ব তারা রাখছে সেনা অফিসার গুলো, ঠিক আছে। তো তারা আসলে মূলত বাইসে বাইসে ওখানে দায়িত্ব দিছে এবং একটা রাজনীতি করে, রাজনৈতিক গেমিং এর মাধ্যমে তারা এই হত্যাকাণ্ডটা চালিয়েছে। এখানে এক ঢিলে তারা দুই পাখি শিকার করছে। একদিকে হলো তারা আপনার তাদের প্রতিশোধটা নিতে পারলো, আরেকদিকে এই যে বিডিআর জওয়ানগুলা মারছে, এদের মাধ্যমে যে তারা নতুন করে যে আপনার অফিসারগুলো নিয়োগ দিছে, এই অফিসারগুলো তাদের মধ্য থেকে দিতে পারছে তাদের কথা অনুযায়ী, ঠিক আছে। অর্থাৎ এখন দেখেন সেনাবাহিনীতে গত 15 বছরে অসংখ্য আওয়ামী লীগের জন্মেছে এবং ভারতের দালাল সৃষ্টি হয়েছে অফিসারদের ভিতরে। তো যার কারণে এই যে গুম হত্যাগুলো হয়েছে, আপনি তদন্ত করলে দেখতে পাবেন, বা আপনি যদি খোঁজখবর নেন তাহলে জানতে পারবেন, এগুলো ম্যাক্সিমাম হলো ভারতের অনুসারী যে অফিসারগুলো এবং কট্টর আওয়ামী লীগের অনুসারী যারা, তারা এই কাজগুলো করেছে। আচ্ছা আচ্ছা, মানে একদিকে তারা তাদের প্রতিশোধ নিতে পারলো, আরেকদিকে তারা আমাদের সেনাবাহিনীটাকে দুর্বল করে ফেললো। আচ্ছা, এখানে আমাদের পলিটিক্স ক্লাবের চাঁপাইনবাবগঞ্জ শাখার একজন প্রশ্ন করেছেন যে সেটা হচ্ছে যে শেখ হাসিনা কি এখনো প্রধানমন্ত্রী আছেন? কথা আছে যে সে কোনো প্রধানমন্ত্রী পদত্যাগ করতে হয় 57 ক ধারায় রাষ্ট্রপতির কাছে সশরীরে, সেটা তো উনি করেননি। আর 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 আরেকটা প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনীর যাত্রীবাহী বিমানে তাকে রাষ্ট্র পাঠিয়ে দিয়েছে ট্রান্সপন্ডার অফ করে। তো তাহলে কি প্রমাণ করা যায় যে সাবেক প্রধানমন্ত্রী পালিয়েছেন? দেখেন, যখন আপনার গণ অভ্যুত্থান হয়, গণ অভ্যুত্থানে কোন রাষ্ট্র প্রধান যদি দেশ ত্যাগ করে, ঠিক আছে, সেটা যেভাবে হোক, হ্যাঁ, তখন তার আর কোনো পদত্যাগের প্রয়োজন হয় না। সে পদত্যাগ করলো কি করলো না, এটা ডাজ নট ম্যাটার। আচ্ছা, এটা কি গণ অভ্যুত্থান ছিল নাকি কিছুক্ষণ পরে গণভবনে ঢুকে যে লাউ কদু রাজহাঁস চেয়ার টেবিল যারা নিয়ে আসলো তারা কি গণ অভ্যুত্থানের সদস্য নাকি তারা সন্ত্রাসী ছিল? এটা কিন্তু জানতে চাইছে, মানে চাঁপাইনবাবগঞ্জের আমাদের একজন সাধারণ মানুষ জানতে চাইছে। আপনি একটু মানে সত্যিকার অর্থে আপনার প্রজ্ঞা দিয়ে বলবেন যে তারা তো মানে গণভবনে যদি প্রধানমন্ত্রী থাকতেন, সাবেক প্রধানমন্ত্রী, তাহলে তাকে সিরিজ ছুটে ফেলতো। তাহলে এরকম একটা মানে এরা কি আসলে কিভাবে আখ্যায়িত করবেন? এরা কি গণ অভ্যুত্থান করেছে নাকি গণসন্ত্রাস করেছে? ওই দিন গণভবনে তো আমি নিজেও গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কি লাউ কদু বেগুন এগুলো আনছেন? প্রশ্নই ওঠে না। আমি তো একজন রাষ্ট্রের সচেতন দায়িত্ব নাগরিক, আমি এই কাজটা কিভাবে করবো? তাহলে আপনি গণ অভ্যুত্থানের সদস্য, কিন্তু যারা ওখান থেকে মাস্টার্স চুরি করে নিয়ে আসছে ওরা কি? এখন দেখেন, আমি বলি বিষয়, একটা অভ্যুত্থান যখন ঘটে এখানে তো বিভিন্ন ধরনের লোকজন সেখানে যায়, ঠিক আছে। তো অনেকে, আমি প্রশ্ন করলাম আপনাদেরকে যে ভাই আপনারা কেন এই কাজগুলো করতেছেন, এটা তো সঠিক হচ্ছে না, এটা তো রাষ্ট্রীয় সম্পদ, এটা তো শেখ হাসিনার সম্পদ না, ঠিক আছে। তখন ওনারা বললো যে আমরা যেখানে আসছি স্মৃতিস্বরূপ এটা দিচ্ছি যে আমরা এই অভ্যুত্থানের সাক্ষী, ঠিক আছে। তাহলে অভ্যুত্থানের সাক্ষীটা ঠিক হলো না আপনাদের। এরপরে অনেকেই আমাদের যারা লোকজন ছিল তারা পাহারা বসাইছে, ছাত্র জনতা পাহারা বসায়, তারা যারা এই চেয়ার টেবিল আগে যা টুকটাক নিছে, আমি দেখছি অনেকে হাঁসও নিয়ে যাচ্ছে, তারপরে অনেকে টিভি নিয়ে যাচ্ছে, অনেকে চেয়ার নিয়ে যাচ্ছে। এরা কি আসলে সাধারণ মানুষ নাকি অসাধারণ? না, এগুলো সবই সাধারণ মানুষই, অতি উৎসাহী আর কি। আমার কাছে মনে হচ্ছে যে এরা খুবই অসাধারণ। না, এটা অতি উৎসাহী। তো অনেকে দেখছি যে দুবাইয়ে মাছও ধরতেছে পুকুর থেকে, আচ্ছা, ঠিক আছে। এটা একটা আসলে ওই মানুষ যখন একটা। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু মানে কি একটু জানতে চাই আর কি, সেটা হচ্ছে যে পুলিশের একটা দায় মুক্তি আইন আছে না, সেই দায় মুক্তি আইন কি এখনো আছে? যে পুলিশ যদি বলে যে আমরা তো গুলি করতে পারি, আমাদের সংবিধান স্বীকৃত আইন, সেই আইন কি আপনারা বা এই সরকার আসার পরে কি বাতিল করেছে কিনা, সংবিধান কি স্থগিত করেছে কিনা? না, আসলে এই আইনটাও বাতিল করে নাই,
সংবিধান স্থগিত করে নাই, এটা হলো সবচেয়ে বড় ভুল ভুল হয়েছে এই গভর্নমেন্টের। যখন আপনার একটা সে ভুল হলে 4 মাস পরে সংশোধন করা যাচ্ছে না? সংশোধন তো এটা করা প্রয়োজন। এখন দায়িত্বশীল যারা, আমরা তো আর এই দায়িত্বে নাই। এখন আসলে বাস্তবতা কি, আমরা তো যে রাজনীতিটা করি, আমরা তো আসলে ক্ষমতার জন্য রাজনীতিটা করি না, কথা বলছেন। আচ্ছা, একটা প্রশ্ন রয়ে গেছে, সেটা হচ্ছে যে এই সরকার আসার পরে কিছুদিনের মধ্যেই সংসদ ভেঙে দেওয়া হয়েছে না? তাহলে সংসদ কেন ভাঙা হয়েছে? সংসদ তো ভাঙা ছিল, প্রধানমন্ত্রী চলে গেলে সংসদ ভাঙে না, নাকি থেকে যায়? না, সংসদ ঠান্ডা মাথায় অ্যান্সার দিবেন। হ্যাঁ, প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরেও কি সংসদ থাকে না? সংসদের বিষয়টা সংসদের অবকাঠামো ভাঙছে নাকি সংসদ ভাঙছে? না, আমাকে একটু সময় দিতে হবে বিষয় বলতে। সময় দেওয়া যাবে না, আপনি দ্রুতই বলতে হবে। আচ্ছা, এখানে বিষয় হলো, আপনি যে প্রশ্নটি করেছেন অত্যন্ত সেন্সিটিভ একটি প্রশ্ন, ঠিক আছে। এখানে হলো দুটো বিষয়। যখন একটা অভ্যুত্থান হয়, তাহলে ওই অভ্যুত্থানের একটা সরকার। আচ্ছা, অভ্যুত্থানে কি কি ভাঙে আমি শেষ করি। তো অভ্যুত্থানের তখন সংসদ আর বলেন আর রাষ্ট্রপ্রধান বলেন, ঠিক আছে, কোনো কিছুই থাকে না অভ্যুত্থান হইলে। অভ্যুত্থান স্পিড হইলে এইটা, অভ্যুত্থান স্পিড হইলে কি থাকে না? সংসদ তো থাকবেই না। সংসদ তাহলে ভাঙলো কেন? কিছুই থাকে, আমি বলতেছি, শেষ করি। এখন ফ্যাক্ট হয়েছে কোথায়, এই যে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ, এটি হলো একটা ফ্যাক্ট। শপথ নিয়েছে রাষ্ট্রপতির অধীনে, মানে সংবিধানের অধীনে। এখানে হলো সমস্যা। এখন আপনার বিপ্লবী সরকার যদি আপনি করতে চাইতেন, ঠিক আছে, সংবিধানটা কোথায় থাকে আমি বলি, তখন যখন অভ্যুত্থান হয়, আমি শেষ করি, যখন অভ্যুত্থান হবে তখন সংবিধান স্থগিত হয়ে যাবে, ঠিক আছে, অটোমেটিক স্থগিত হয়ে যাবে, ঠিক আছে। এবং একটা সরকার হবে নতুন একটা সরকার হবে, সেটা অন্তর্বর্তীকালীন হোক, আর অন্তর্বর্তীকালীন একটা সময়ের জন্য এটা শপথ নিতে পারে কারা? যারা অভ্যুত্থানটা করেছে। না, আমার প্রশ্ন এখানে আরেকটা, মানে আপনি ক্লিয়ার করতে পারেন। আমি বলতে যাচ্ছি যে ধরে নিলাম গণ অভ্যুত্থান, আমি আপনার বিষয়টা বুঝতে পারছি। না, বুঝতেই হবে না, জাতি তো শুনছে। ধরে নিলাম যে গণ অভ্যুত্থান হয়েছে, আপনি উত্তর দেন, আমি একটু অ্যাড করি। ধরে নিলাম গণ অভ্যুত্থান হয়েছে, তারা কলা কচু চুরি করুক, পরে যায় রাজহাঁস নিক, সেটা ক্ষমা করে দিলাম। ধরে নিলাম গণ অভ্যুত্থানে আপনি বলছেন গণ অভ্যুত্থান হলে প্রধানমন্ত্রী থাকে না, তাই বলেছেন না? আমাকে বলতে দেন। আপনি বলছেন প্রধানমন্ত্রী পদ অটোমেটিক চাই না, তাই বলছেন না? প্রেসিডেন্ট চলে যাবে, তাই নাকি? প্রেসিডেন্ট তো যায় নাই, প্রেসিডেন্ট তো ওই প্রধানমন্ত্রী নিয়োগপ্রাপ্ত। প্রেসিডেন্ট যায় না কেন? এটাই তো ভুল। আবার ভুল কি ঘাড়ে নিয়ে ঘুরবেন? আমি শেষ করি। শেষ করবেন তো, আমার প্রশ্নগুলো আপনি শুনতে হবে। বলেন। ঠিক আছে, প্রধানমন্ত্রী চলে গেছে, নাই, অ্যাবলিশ হয়ে গেছে, রাষ্ট্রপতি হয়ে গেছে, রাষ্ট্রপতির নিয়োগ দেওয়া হয় নাই, সে এলাইভি রয়ে গেছে। তাহলে সংসদ রয়ে গেছিল দেখে বুদ্ধিমান সরকার সংসদ ভাঙছেন। সংসদ ভাঙলে কি থাকে জানেন? স্পিকার থেকে যায়, যার কারণে আবার থার্ড স্টেপে স্পিকার ভাঙছেন, পদত্যাগ করেছেন, তাই না? কিন্তু সংসদ ভাঙলে যে প্রধানমন্ত্রী থাকে, এটা কি জানেন? প্রধানমন্ত্রী 3 মাস তার কার্যকারিতা থাকে এবং সে তার মন্ত্রী পরিষদ নিয়ে রুটিন কাজগুলি করবেন। এটা হলো সংবিধানে লেখা। আপনি সংবিধানও ভাঙেন নাই, তো সংবিধানে লেখা আছে সেটা তো আপনি জানেন নাই যে এই প্রধানমন্ত্রী 3 মাস থাকবেন, রুটিন কাজ করবেন না, কিন্তু সরকার চালাবেন। তাহলে প্রধানমন্ত্রী একা থাকবেন না, মন্ত্রী পরিষদ সহ থাকবেন। পরবর্তী 3 মাসের মধ্যে নির্বাচন হলে নতুন যে গভর্নমেন্ট তার কাছে হস্তান্তর করবেন। তাহলে এখন কেন লেজে গোবরে বসতে পারেন? আপনি এখন ব্যাখ্যা করেন। আচ্ছা, আসলে আপনি যেটা বলছেন এটা সংবিধান এবং আইনের কথা বলছেন, ঠিক আছে, এটা আপনার কথা যথার্থ, ঠিক আছে। এখন আমি বলি, যখন একটা বিপ্লব হলো, একটা গণঅভ্যুত্থান হয়, তখন সংবিধান থাকবে না, সংবিধান রিজার্ভ হয়ে যাবে, স্থগিত হয়ে যাবে, ঠিক আছে। প্লাস আপনার সংসদ থাকবে না, প্রধানমন্ত্রী থাকবে না, কিছুই থাকবে না, প্রেসিডেন্টও থাকবে না। আচ্ছা, এটা কি গণ অভ্যুত্থানের দায় কিন্তু বিএনপি নিয়েছিল না? রাজনৈতিক দলগুলো বলছে যে এটা আমরা দেখতেছি, বাট আমরা এটা ছাত্ররা কি করতেছে জানি না। ছাত্রদের এজেন্ডাও ছিল ভিন্ন, রাজনৈতিক এজেন্ডা ছিল না। পরবর্তীতে এক দফায় এটা রাজনৈতিক সমর্থন ওইভাবে প্রথম দিক দিয়ে ছিল না। কিন্তু এখন আপনি এই গণ অভ্যুত্থানকে কোনো সংবিধানের বা কোথাও লেখা আছে যে কি কি কারণে এটাকে রাজনৈতিক গণ অভ্যুত্থান বলা চলে? মানে ওইখানে হয়তো 1 লোক গিয়েছে, 1 লোকের দাবিই তো ছিল কোটা, তাই না? পরবর্তীতে এটা রাজনৈতিক দাবির সঙ্গে আসলে রাজনৈতিক দলগুলোর সমর্থন ছিল কেন, সে প্রশ্ন তো রয়ে গেছে। ভবিষ্যতে আমাদের প্রজন্ম হয়তো বিচার করতে বলবে, ভবিষ্যৎ প্রজন্ম, যে ওটা আসলে গণ অভ্যুত্থান ছিল না, এমন হতে পারে। তো তখন সবকিছু কি অবৈধ হয়ে যাবে? না, আসলে বিষয়টা হলো এটা গণ অভ্যুত্থান ছিল না, এটা বলাটা আপনার সঠিক না। এটা ছিল 100% গণ অভ্যুত্থান। আচ্ছা, ঠিক আছে, আমি তো বলছি গণ অভ্যুত্থান। ভবিষ্যৎ প্রজন্মকে কি আছে, এটা গণ অভ্যুত্থান 100%। এখন এইটাকে পরবর্তীতে যে কাজটা হয়েছে
সেই গণ অভ্যুত্থানের স্পিডটাকে নষ্ট করা হয়েছে। কিভাবে? যেমন প্রধানমন্ত্রী পলায়ন করেছে, সাথে সাথে অভ্যুত্থানকারী যারা আমরা, ঠিক আছে, কিন্তু আপনি বারবার বলছেন প্রধানমন্ত্রী পলায়ন করে, সেনাবাহিনী যাত্রীবাহী বিমানে নিরাপদে সরিয়ে দিয়েছেন, তাহলে আপনি কিভাবে এটাকে পালিয়ে গেছে বলছেন? আপনি সমস্ত গণমাধ্যম, আপনি এভিডেন্স, আপনি যে কথা বলছেন আপনার এই কথাতে এভিডেন্স নাই। আছে আছে, ঠিক আছে, রব করে আপনার হলো গণমাধ্যমে ট্রেস করা না যায় তাকে। দেশের প্রতিটা গণমাধ্যম আপনি নিউজ গুলো দেখেন, এটা কোটা না না, নিউজ তো পালিয়ে গেছে আছে, আমরা বলছি, আপনিও বলছেন। আপনি একটু পলিটিক্স ক্লাবে আলোচনা করছেন না, এখানে তো একটু ঠান্ডা মাথায় অ্যান্সার দিতে হবে। সব নিউজ লিখে দিচ্ছে পালিয়ে, এই সব নিউজ কদিন আগে লিখে দিয়েছিল যে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হচ্ছে। সকল রাজনৈতিক দল কি ছিল? তো নিউজে কি লেখছে এটা না, আপনি আপনার বিবেক দিয়ে নিউজ তৈরি করবেন। তো এখন যদি এরকম হয়ে থাকে, সব নিউজে লিখে থাকে যে উনি পালিয়ে গেছেন, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি এবং ডকুমেন্টস রয়ে গেছে সিভিল এভিয়েশনে, এবং সেখানে তাকে ট্রেস করা যাতে না যায়, সে যে যাচ্ছে সেজন্য ট্রান্সপন্ডারটা অফ করা হয়েছে এবং সেনাবাহিনীর যাত্রীবাহী বিমানে পাঠানো হয়েছে। এবং সে কে পাঠিয়েছে? রাষ্ট্র পাঠিয়েছে। রাষ্ট্র কাউকে যদি নিরাপদে কোথাও দিয়ে দেয়, তাকে আপনি কিভাবে বলবেন যে পালিয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আপনার এই অ্যান্সার আমি পরে দিচ্ছি, নাহলে একটার সাথে একটা লেগে যাবে। ঠিক আছে, তো যাই হোক, এখানে সারা জাতি যেহেতু ওটা জানতেছে যে তারা পালিয়ে গেছে, এখানে আমরা এখানে এই বিষয়টা সেটেলমেন্ট, এটা নিয়ে আর আমরা অগ্রসর না হই। ঠিক আছে, নাম্বার এক, হ্যাঁ, এটা আমরা এখন স্বীকৃত। আর দ্বিতীয়, পদ নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, এখন আমি বলি, যখন অভ্যুত্থান হয়, অভ্যুত্থান হলে তখন আর প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট থাকে না, পদে থাকেন না, প্রেসিডেন্টও থাকবে না, প্রধানমন্ত্রীও থাকবেন না, কারণ যেহেতু প্রধানমন্ত্রী নিয়োগপ্রাপ্ত হলো প্রেসিডেন্ট, সেই ক্ষেত্রে প্রেসিডেন্টও থাকে না। এখন যারা স্পিকার থাকে, স্পিকারও থাকবে না, কেন পদত্যাগ করতে বলা হলো? হ্যাঁ, এটাই বলতেছি, শেষ করতেছি। এখন ফ্যাক্ট হলো কোথায়? ফ্যাক্ট হলো পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ, ঠিক আছে, এই শপথটাই হলো সমস্যা। এখন আমরা যখন অভ্যুত্থানকারী তারা প্রধানমন্ত্রী পদত্যাগ করছে, ঠিক আছে, পালাইছে, যেভাবে গেছে গেছে, উচিত ছিল প্রেসিডেন্টকেও। আচ্ছা, আপনি শপথ অনুষ্ঠানকে সমস্যা বলছেন না, এটা ভুলটা সরকারের, আমি তাই না? আমাকে একটু বলতে দেন, অবশ্যই দেবো, আপনি মাঝখানে আপনাকে শুনতে হবে। আমি বলতে গেলে তো নাহলে আমার স্পিডটা ডাইভার্ট হয়ে যাবে। আপনি কলম কাগজ নেন, আমি বলছি যে যেহেতু ওই শপথ নেওয়াটা ভুল ছিল, তাই না? আপনি বলছেন সমস্যা, তাহলে ভুল কে করছে? সরকার করছে নাকি ওই শপথ অনুষ্ঠানে আর যারা যারা রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন তারাও কি ভুলের অংশীদার? অবশ্যই তারাই ভুলের অংশীদার, তাদেরকে তো এখন দায় নিতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, অবশ্যই। এখন আপনি একটা অভ্যুত্থান হয়েছে, শপথকে আপনি দেখেন একটা অভ্যুত্থান হয়েছে, তো অভ্যুত্থানে আপনি প্রধানমন্ত্রী পলায়ন করেছে, দেশ ত্যাগ করেছে, তাহলে তার নিয়োগপ্রাপ্ত প্রেসিডেন্টের কাছে আপনি কিভাবে শপথ নেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই সেও তো পলায়ন করবে, কারণ সে তো ওই তারই অংশ। এটা কি মহাভুল নাকি কবিরা গুণা নাকি? এটা তো মহাভুল, গুণা, মহাভুল মহাভুল মহাভুল। আপনি শপথটা পালন করা ছিল কোথায়? তাহলে ছাত্র জনতা, যেখানে আপনার হলো আমাদের স্থপতি, যা আপনি বাইতুল মোকাররমের যদি এই শপথটা নিতেন, যারা শহীদ হয়েছে, যাদের আত্মত্যাগ হয়েছে, যে ছাত্র জনতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের যে পরিবারগুলো আছে, তাদের মাধ্যমে শপথ বাক্য পাঠ করতেন। বাইতুল মোকাররমে নিয়ে গেলেন কেন? একজন হিন্দু তো মারা যেতে পারবে। যদি বাইতুল মোকাররম না নেন, আপনি শহীদ মিনারে যান, তাকে তো আপনি মন্দিরে নিতে হবে। আপনি স্মৃতিসৌধে যান, সেটা তো সবার জন্য মুক্ত, বা শহীদ মিনারে যান, শহীদ মিনার আপনার স্বীকৃতি করেন, সেখানে যান, সেখানে যে সবাইকে নিয়ে, হ্যাঁ, আপনি একজন এই কি কয়, যাদের পরিবার পরিজন হারিয়েছে, ঠিক আছে, এই অভ্যুত্থানে তাদের শহীদের পরিবারের সদস্যদের একজন ভালো বা দুইজন, তাদের মাধ্যমে আপনি শপথ বাক্য পাঠ করে একটা নতুন বিপ্লবী সরকার করতে পারেন অন্তর্বর্তীকালে। আপনি কেন এই যে একটা শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত, ঠিক আছে, আলোচনা করছি পলিটিক্স ক্লাবের প্ল্যাটফর্ম থেকে, এবং আলোচনা করছেন মোহাম্মদ মাসুদ হোসেন, বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান। উনি চুলচেরা বিশ্লেষণ করছেন এবং আপনারা সঙ্গে আছেন, এবং আপনাদের ভবিষ্যতে যদি আমাদের সঙ্গে আলোচনা করতে ইচ্ছে হয়, আপনারা চলে আসবেন 2/2 পুরানো পল্টন, ঢাকা 1000। মাসুদ ভাই, তো এখন যে বিষয়টি বলতেছিলাম
এখন দেখেন এই শপথটাই হলো সবচেয়ে বড় ভুল, ঠিক আছে, যার ফলশ্রুতিতে আজকে দেখেন যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে ঢুকেছে, যাদের মাধ্যমে এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এখানে ছাত্র জনতার পক্ষে মাত্র কয়জন? 2 জন ছেলেকে এই সরকারে অন্তর্ভুক্ত করা হয়েছে, ঠিক আছে। আর বাকিগুলো আর 1-2 জন ছাড়া, হ্যাঁ, বাকি সবগুলোই ওই যে শেখ হাসিনার সুবিধাভোগী, ওই ফ্যাসিস্ট যে পলায়ন করেছে, ঠিক আছে, অত্যাচারী সরকারের যে সুবিধাভোগী, তাদের থেকে যারা সুবিধা নিয়েছে, অনেকে রাষ্ট্রদূত করেছিল, হ্যাঁ, বিভিন্ন পোস্ট পদবিতে তারা পদায়ন ছিল, ওদেরকে আবার এই অন্তর্বর্তীকালীন সরকারে ঢুকানো হয়েছে পরিকল্পিতভাবে। তাহলে আজকে যার কারণে দেশ, আমরা যে মূলত এই 5ই আগস্টের যে মূল স্পিরিট ছিল, সেই স্পিরিটটা ধ্বংস হয়ে গেছে। আজকে দেখেন এই যে বলতেছেন ব্যাংক ডাকাতি, হ্যাঁ, এই যে দেখতেছেন ওই যে ওখানে আগুন, সেখানে আজকে এই সমস্যা, ওইখানে এটা, নানান যে দেশকে অস্থিতিশীল করা, ঠিক আছে, এগুলোর সাথে কি ওই ধরনের যদি শক্তি না থাকে, ভিতরগত কোন শয়তানের শক্তি যদি এখানে না থাকে, তাহলে তো তারা এগুলো করতে পারতো না, সাহস করতে পারতো না। কারণ 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে ওই যে ফ্যাসিস্ট স্বৈরাচারের যে যারা অনুসারী ছিল, তারা তো পলায়ন করেছে, তারা তো এখন অস্তিত্ব সংকটে, তাদের তো যান বাঁচানো ফরজ অবস্থায়। আজকে দেখেন কোন কর্মসূচিতে তারা গেলে সেখানে গণদোলাই খাইতেছে, ঠিক আছে। তাহলে তাদের পক্ষে তো এই ধরনের ষড়যন্ত্র করা, হ্যাঁ, এ ধরনের করা সম্ভবপর ছিল না যদি একটা এই বিপ্লবী সরকার দেশে থাকতো। এখন তো সমস্যা হয়েছে শস্যের ভিতরে ভুট ঠাকাতে, যারা মনে করেন আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারে অনেকগুলো তাদের দোসর ছিল, ও তলে তলে এই দোসরগুলো তাদেরকে সহযোগিতা করতেছে, যার কারণে আজকে দেখেন নানান রকম দেশে বিশৃঙ্খল